মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতে পারে দুই নেতার বৈঠক। বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুলকেই বেছে নিল কংগ্রেস। ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তায় ধস। বাইডেনের সঙ্গে কমছে ব্যবধান। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলার শঙ্কা রিপাবলিকান দুর্গে। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটাররা মেলাচ্ছেন নানা সমীকরণ। চলছে কনজারভেটিভ লেবার পার্টির কথার লড়াই। কালো তালিকাভুক্ত জাতিসংঘের চটেছে নেতানিয়াহু প্রশাসন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির পালাম বিমান ঘাঁটিতে পৌঁছান তিনি। স্থানীয় সময়ে বেলা 11:30টার পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি দিল্লির পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রী ও সফর সঙ্গীদের অভ্যর্থনা জানান দেশের কনসুলার, পাসপোর্ট, ভিসা এবং ওভারসিজ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স শাখার সচিব মুক্তেশ কে পরদেশি। প্রধানমন্ত্রীর সম্মানে সেখানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। লোকসভা নির্বাচনে বিজয়ের পর নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে রোববার সন্ধ্যায় বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন সরকার প্রধান শেখ হাসিনা। টানা তৃতীয়বার ভারতের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। রোববার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণকে কেন্দ্র করে চলছে নানা প্রস্তুতি। তবে নতুন মন্ত্রিসভায় কারা থাকবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। মন্ত্রী পরিষদের বিষয়ে শনিবার আবারও এনডিএ জোটের বৈঠক হবার কথা রয়েছে। মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ সহ অন্তত 7টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকেই বেছে নিয়েছে কংগ্রেস। ভারত থেকে সুব্রত আচার্য রিপোর্ট। 18তম লোকসভা নির্বাচনে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রধান হিসেবে আবারও ভারতের মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। চলছে শপথ গ্রহণের নানা প্রস্তুতিও। আমন্ত্রণ জানানো হয়েছে 800-এরও বেশি অতিথিকে। মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ সহ 7 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের প্রতিবেশী দেশ এবং ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর নেতাদের বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি আমন্ত্রণে সবার আগে প্রতিবেশী নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা। মোদীর শপথ অনুষ্ঠানে নানা প্রস্তুতি হলেও নতুন সরকারের মন্ত্রিসভায় কারা পাচ্ছেন জায়গা তা নিয়ে চলছে নানা কাটাছেঁড়া। মন্ত্রিসভার সদস্য বাছাইয়ে শনিবার আবারও জোটের শরিক দলের সঙ্গে নরেন্দ্র মোদীর একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। 1 দশকের মধ্যে এই প্রথম মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন পড়ল। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারের কিংমেকার হিসেবে বিবেচনা করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। ধারণা করা হচ্ছে নতুন মন্ত্রিসভায় প্রভাব থাকবে এই দুই নেতার। এদিকে রাহুল গান্ধীকে পার্লামেন্টের বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত করতে একটি প্রস্তাব পাশ করেছে কংগ্রেস। শনিবার এ বিষয়ে বৈঠকে বসেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। পরে রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করতে একটি প্রস্তাবের কথা জানায় দলটি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে নয়াদিল্লিতে চলছে নানা প্রস্তুতি। সবশেষ খবর জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। দেখুন, একদিকে যখন ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান তার ব্যবস্থাপনায় তোড়জোড় চলছে, অন্যদিকে ওই শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধানদের আসা শুরু হয়েছে। তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো, বিমানবন্দর থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে হোটেলে পৌঁছানো, সব ব্যবস্থাপনা কিন্তু একেবারে কাঁটায় কাঁটায় ঘুড়ি মেপে হচ্ছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানেন ভারতীয় সময়ে 11:15 নাগাদ পালাম বিমানবন্দরে প্রবেশ তার বাংলাদেশ বিমানের যে বিশেষ ফ্লাইট সেটি অবতরণ করেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার প্রেস সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী যখন পালাম বিমানবন্দরে অবতরণ করেন, বিমান থেকে নামেন, তখন ভারতীয় প্রতিনিধি এবং বিশেষ করে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সেখান থেকে উড়িষীয় নৃত্য পরিবেশন করছিলেন শিল্পীরা। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে যান এবং তাদের সঙ্গে কথা বলেন এবং ফটো সেশন করেন এবং তার শরীরী ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ ও প্রমাণ করে যে যখন শুরুটা কিরকম ভাবে হয়েছে। শুরুটা কূটনৈতিক মহল মনে করছেন যে প্রধানমন্ত্রীর এই যে দিল্লিতে অবতরণের পর যে একটি পজিটিভ ভাইব সেটি কিন্তু বিমানবন্দর থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে এখন এই মুহূর্তে দিল্লিতে হোটেলে তিনি নিচ্ছেন এবং রাষ্ট্রীয় কর্মসূচির বিভিন্ন কাজকর্ম পালন করছেন। এদিকে জানিয়ে রাখি, একই সঙ্গে যখন বাকি রাষ্ট্রপ্রধানরা আসবেন তাদের অভ্যর্থনার কাজ হচ্ছে। আগামীকাল রাষ্ট্রপতি ভবন সকাল থেকেই অতিথিদের যে অতিথিরা যে উপস্থিত হতে শুরু করবেন সেই প্রটোকল অফিসারদের কিন্তু ব্যস্ততা শুরু হয়েছে। একই সঙ্গে আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক হয়েছে এবং সেখানে বিরোধী দলনেতা হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রস্তাব করা হয়েছে। 10 বছর পর এরকম এক শক্তিশালী বিরোধী দলীয় নেতা পাবে, এমনটাই কিন্তু কংগ্রেসের ওয়াকিবহাল মহল বলছে। অন্যদিকে কংগ্রেসের যে সংসদীয় পরিষদের চেয়ারপারসনের নাম হিসাবেও কিন্তু সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করা হয়েছে। মনে করা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকলে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে কিন্তু সোনিয়া গান্ধীর নাম উঠে আসবে। আপনি জানেন যে গত কয়েক বছর রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে সরাসরি কংগ্রেসের নেতৃত্ব থেকে যেমন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সরে গিয়েছিলেন, সেরকম কিন্তু অন্য দ্বিতীয় সারির নেতৃত্বকে সামনে আনা হয়েছিল। আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে আনা হয়েছিল, রাহুল গান্ধী কিন্তু ছিলেন না, কারণ কংগ্রেস ওই সময়ে ক্ষয়িষ্ণু অবস্থায় ছিল। তো রাজনৈতিকভাবে কংগ্রেস গতবার 2019-এর থেকে প্রায় ডাবল সংখ্যক আসন নিয়ে এসেছে এবং শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে আসবে এবং সেই বিরোধী দলীয় নেতা হিসেবে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে উঠে আসা কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো সব মিলিয়ে একদিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রীর শপথের তোড়জোড় চলছে, অন্যদিকে রাষ্ট্রনায়করা তার দিল্লিতে আসতে শুরু করেছেন। আবার একই দিকে শক্তিশালী বিরোধী দল গঠন করার জন্য রাজনৈতিকভাবে সব কর্মকাণ্ড কিন্তু দিল্লিতে অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতে। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ সহ 7 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এ লক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে রাষ্ট্রপতি ভবন সহ গোটা রাজধানীকে। একাধিক স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন সহ দিল্লির বিভিন্ন প্রান্তের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। ভারতের 18তম লোকসভা নির্বাচনে জিতে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। ভারতীয় সরকারের প্রধানমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন নরেন্দ্র মোদী। চলছে নানা প্রস্তুতি। আমন্ত্রণ জানানো হয়েছে 800-র বেশি অতিথিকে। বিশিষ্ট অতিথি হিসেবে ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের 7 দেশের নেতাদের আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, সেইশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এছাড়া একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজ সভায় যোগ দেবেন রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনেই হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী নয়াদিল্লিকে। নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কমান্ডোরাও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। পাশাপাশি স্নাইপার এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। অতিথিরা কে কোন রুটে আসবেন তাও নির্দিষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, সেখানকার বাসিন্দাদের আগামী কয়েকদিন মেনে চলতে হবে বিধিনিষেধও। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। পর্নোতারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় কিছুটা ধস নেমেছে। বিভিন্ন জরিপে জনপ্রিয়তায় বাইডেনের সঙ্গে ব্যবধান কমছে ধীরে ধীরে। তবে কি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে শুরু করেছে ট্রাম্পের বিরুদ্ধে এই ফৌজদারি মামলার রায়? নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিভিন্ন জরিপে জনপ্রিয়তার দিক থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে বেশ খানিকটা এগিয়ে ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই পাল্টাচ্ছে চিত্র। কিছুটা জনসমর্থন খুঁয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায় আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানেরই কেবল ক্ষতি করবে বলে রিপাবলিকানরা দাবি করলেও নতুন কয়েকটি জরিপের ফলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে দেখা যায়, মামলায় ট্রাম্প দোষী হওয়ার পর গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কিছু সংখ্যক ভোটার এখন বাইডেনের দিকে ঝুঁকছেন। জনসমর্থনের দিক থেকে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমে এসেছে। এমারসন কলেজ পরিচালিত বৃহস্পতিবারের এক জরিপে দেখা গেছে বাইডেনের জনসমর্থন গেল মাসের তুলনায় 1 পয়েন্ট বেড়েছে, যেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা একই রয়েছে। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত রয়টার্সের এক জরিপে দেখা যায় বাইডেন এগিয়েছেন 2 পয়েন্ট। এছাড়া ইকোনমিস্টের বুধবারের জরিপে বাইডেন এবং ট্রাম্প দুজনকেই 42% জনসমর্থন পেতে দেখা গেছে। এ থেকেই বোঝা যায় যে ট্রাম্পের সঙ্গে জনসমর্থনের যে ব্যবধান তৈরি হয়েছিল বাইডেনের, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি আগামী 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। 11 জুলাই ট্রাম্পের ফৌজদারি মামলার সাজার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেই গাজায় বর্বর হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ও রাফায় হামলায় প্রাণ গেছে বেশ কয়েক ফিলিস্তিনের, আহত হয়েছেন অনেকে। এদিকে গাজা উপত্যকায় হামলায় শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। ফিলিস্তিন এই সিদ্ধান্তে সন্তোষ জানালেও বেজায় চটেছে নেতানিয়াহু প্রশাসন। তাদের বর্বর হামলায় শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে সংস্থাটি। এই বিষয়ে ইসরায়েলকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এতে বেজায় চটেছেন তেল আবিবের পররাষ্ট্রমন্ত্রী গিলাদ এরদান। জাতিসংঘ মহাসচিবের এমন সিদ্ধান্তে অবাক ও বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, হামাস গাজার শিশুদেরকে ব্যবহার করছে সামরিক অস্ত্র হিসেবে। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘের মহাসচিব সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন, যার জন্য তার লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হামাসকে সমর্থন করে সংস্থাটি নিজেকে ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে জানান, অনেক আগেই ইসরায়েলকে কালো তালিকায় যুক্ত করা উচিত ছিল। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রথমবারের মতো বরফরাজ্য হিমালয়ের 20,000 ফুট উঁচুতে উড়ল ড্রোন। পর্বতারোহীদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার উদ্দেশ্য, বলছে নির্মাতা প্রতিষ্ঠান। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নতুন সরকার নির্বাচিত করতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। অর্থনৈতিক উন্নয়ন সহ নানা ক্ষেত্রেই সরকারের সাফল্য দেখছেন কনজারভেটিভ পার্টির নেতারা। তবে লেবার পার্টির নেতাদের দাবি, সবচেয়ে বড় অর্থনৈতিক ধস নেমেছে বর্তমান সরকারের আমলেই। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটিশ পার্লামেন্টের মেয়াদ শেষে চলছে নির্বাচনের ক্ষণগণনা। কোন দল আসবে ক্ষমতায় সেটি দেখার অপেক্ষায় সবাই। ব্রিটিশ ভোটাররা মিলাচ্ছেন পাওয়া না পাওয়ার হিসাব। অর্থনৈতিক স্বচ্ছতা, চিকিৎসা খাতে আমূল উন্নতি সহ নানা ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছেন কনজারভেটিভ পার্টির নেতারা। তবে লেবার পার্টির নেতাদের দাবি, অর্থনৈতিক উন্নতির কথা বলা হলেও সবচেয়ে বড় ধস নেমেছে এই সরকারের আমলেই। বরিস জনসন দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে 3 বার। অনির্বাচিত ঋষি সুনাকও পারেননি সফলতার মুখ দেখাতে। আর বিশ্লেষকরা মনে করছেন, প্রত্যাশা ও প্রাপ্তিতে অনেক গরমিল থাকায় এবার দলীয় ইশতেহারেই হবে নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয়। আগামী 4 জুলাই ভোটাধিকার প্রয়োগ করবেন দেশটির ভোটাররা। দেশ জুড়ে জনপ্রিয়তা কমতে থাকা পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ নানাভাবে ভাবিয়ে তুলেছে ঋষি সুনাককে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরতে চায় লেবার দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ফ্রেডেরিকসেনের দিকে হেঁটে এসে তার গায়ে আঘাত করেন।
তবে তিনি কতটা আহত হয়েছেন সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। হামলার কারণ জানতে তদন্ত চলছে জানিয়েছে স্থানীয় পুলিশ। দেখছেন আন্তর্জাতিক সময়। মাউন্ট এভারেস্টের প্রায় 20,000 ফুট উচ্চতায় প্রথম সফল ড্রোন পরীক্ষা চালিয়েছে চীনা ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান DJI। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা দুর্গম এলাকায় পর্বতারোহীদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে এমন প্রযুক্তির ড্রোন ডিজাইন করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। যতদূর চোখ যায় ধূসর শুভ্রতার চাদরে মোড়ানো অপার সৌন্দর্যের লীলাভূমি। ঢেউ খেলানো সুউচ্চ পর্বতমালার এই রূপ যে কোনো আরোহীর ট্রেকিংয়ের সবটুকু ক্লান্তি দূর করে দেবে নিমিষেই। উন্নত প্রযুক্তির আশীর্বাদে জীবনের ঝুঁকি কিছুটা এড়িয়ে এবার এভারেস্ট জয়ের গল্পগাথায় এসেছে ভিন্নতা। বরফের সাম্রাজ্যে হাজার হাজার ফুট ছাড়িয়ে ছুটে চলছে স্বপ্নবাজদের ড্রোন। এ যেন আকাশপথে কোনো হোম ডেলিভারি সার্ভিস। শুনে অবাক লাগলেও এমনই কিছু যুগোপযোগী উদ্যোগ নিয়েছে দূরপ্রাচ্যের দেশ চীন। মাউন্ট এভারেস্টের প্রায় 20,000 ফুট উচ্চতায় বিশ্বের প্রথম সফল ড্রোন পরীক্ষা চালিয়েছে চীনা ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান DJI। স্থানীয় সময় বুধবার এভারেস্টের নেপালের দিক থেকে কোমালাংমায় এই পরীক্ষাটি চালানো হয়। এ সময় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 17,000 ফুট উচ্চতার বেস ক্যাম্প থেকে 3টি অক্সিজেন সিলিন্ডার এবং 1.5 কেজি ওজনের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফ্লাই কারটি ক্যাম্প 1-এ পৌঁছেছিল। ফেরার সময় ড্রোনটি আবর্জনা নিয়ে আবারও বেস ক্যাম্পে ফেরত আসে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতে পারে 2 নেতার বৈঠক। বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুলকেই বেছে নিল কংগ্রেস। ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তায় ধস। বাইডেনের সঙ্গে কমছে ব্যবধান। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলার শঙ্কা রিপাবলিকান দুর্গে। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।